আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিয়াতে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শান্তি বর্ষিত হোক সবার মনে, এই কামনায় আজকের ক্লাসটা শুরু করছি। তো আমি প্রিপোজিশনের ক্লাস 1 দিয়েছি, যেখানে প্রিপোজিশন অফ টাইম ছিল। এরপর আমি দিয়েছি হচ্ছে ক্লাস 2 প্রিপোজিশন অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশন, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ প্রিপোজিশন। এইটা দিয়ে আমি বোঝাবো তোমাদেরকে এক্সট্রা রুলসগুলো, যে রুলগুলো আমাদের অবশ্যই লাগবে। তো চলো শুরু করা যাক। এই যে আজকে তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি যদি কোনো কিছু একজন ব্যক্তি বা বস্তুর মধ্যে হয়, আমি জাস্ট এই করে রাখলাম একজন ব্যক্তি বা বস্তুর মধ্যে হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই বসাতে হবে ইন। একজন ব্যক্তি অথবা বস্তুর মধ্যে কোনো কিছু হয়ে যায় তখন কিন্তু এখানে ইন বসবে, বা একটা কিছুর মধ্যে হলে ইন বসবে। এখন আসো, যদি আমরা দুজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝায়, দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝায়, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বসাবো হচ্ছে বিটুইন। কি বসাবো? বিটুইন বসাবো। এই যে বিটুইনের কাজ। এইবার ধরো অনেকজনের মধ্যে কোনো কিছু হচ্ছে, অনেকজনের মধ্যে কোনো কিছু হচ্ছে, ঠিক আছে? এখানে আমি একটা ডট ডট দিয়ে দিলাম যাতে করে এটাতে অনেকজন বোঝায় বা অনেকগুলো কিছু বোঝায়। এখন অনেকজন ব্যক্তি বা অনেকগুলো বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে সেই ক্ষেত্রে বসে হচ্ছে এমন। তার মানে আমরা কি শিখলাম? একজন ব্যক্তির মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে ইন, বা একটা বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে ইন। একজন ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে সেখানে বসবে বিটুইন, এবং অনেকগুলো ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে সেই ক্ষেত্রে বসবে হচ্ছে এমন। এই হচ্ছে ব্যাপারটা, তাই না? এবার আসো, এইবার তোমাদেরকে কিছু জিনিস দেখাই যে আমরা আসলে বাকি রুলসগুলো কিভাবে করব। এই দেখো, এবার আমরা ফরের ব্যবহারে যাই। ফরের ব্যবহারের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কার্ডিনাল নাম্বারের আগে, কার্ডিনাল নাম্বারের আগে, এর আগে সবসময় ফর বসে। এখন কার্ডিনাল নাম্বারটা কি? সাধারণ সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7 8 এগুলোকে বলা হয় কার্ডিনাল নাম্বার। যেমন আমি যদি এখানে লিখি এইভাবে করে, ইট হ্যাজ বিন রেইনিং, it has been raining dash 2 hours. তাহলে তুমি কি দেখতে পাচ্ছ? আমি বলেছিলাম সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাই থাকুক না কেন, এগুলোর সূত্রটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি, তাই না? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? হ্যাড প্লাস বিন প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি? শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। এখানে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখতে পাচ্ছি। ঠিক এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি কার্ডিনাল নাম্বার দেখতে পাচ্ছ, এই যে 2, এই যে তুমি 2 দেখতে পাচ্ছ। এখন এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এবং এখানে যদি তোমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে অবশ্যই তোমাকে এখানে ফর বসাতে হবে, ফর বসাতে হবে, ঠিক আছে? আরেকটা ব্যবহারের ক্ষেত্রে সাধারণত ফর বসে। ফর কথার অর্থ হচ্ছে গিয়ে জন্য, ঠিক আছে? আমি এক্সট্রা করে মেনশন দিয়ে দেই, ফর অর্থ হচ্ছে গিয়ে জন্য। তাহলে এই পাশে আমি লিখে রাখলাম ফর অর্থ জন্য। জন্যটাকে আমি একটু হাইলাইট করে দিই তোমাদের জন্য বুঝতে যেন সুবিধা হয়। গেল
ফরের ব্যবহার শেষ। এইবার চলো আমরা আসি হচ্ছে সিন্সের ব্যবহারে। সিন্স, এই যে সিন্সের ব্যবহার আছে, এইটার ব্যবহারটাও ঠিক পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে থাকে, বাট কি ক্ষেত্রে হয় সেটা একটু দেখাই। এখন সেই ক্ষেত্রে যদি দেখানো যায় তাহলে কথাটা এইভাবে আসবে, সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বেলা অথবা সালের আগে, এই যে যেখানে আমি আছে লিখেছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এই জায়গাটাও আগেই হবে। যেমন ঠিক এই ক্ষেত্রে আমি একটু তোমাদেরকে দেখাই যে ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ দ্য মর্নিং। এখন দেখতে পাচ্ছ হ্যাজ বিন দিয়ে আছে, তার মানে এটা আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। যদি এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেই থাকে তার এরপরে যদি তুমি এখানে কোনো বেলা দেখতে পাও, যেমন এই যে দ্য মর্নিং, এই দ্য মর্নিং কথাটা কিন্তু একটা বেলাকে নির্দেশ করে, তাই না? বেলাকে নির্দেশ করে এবং এখানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও আছে। এখন সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু বসাতে হবে সিন্স। তুমি যদি এইখানে এইভাবে কথাটা উল্লেখ করো যে হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ মানে 1999, সে 1999 সাল থেকে এখানে কাজ করছে, তার মানে কি ওই যে গ্যাপটা আছে ওই গ্যাপের ওই জায়গাতে সিন্স বসবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো এইবার আমরা একটু পরবর্তী নিয়মে যাই। তো পরবর্তী নিয়মে যাওয়ার আগে সিন্সের আরেকটা ব্যবহার তোমাদেরকে দেখাতে চাই, ঠিক আছে? সিন্সের আরেকটা ব্যবহার হচ্ছে গিয়ে এইটাকে আমরা ঘটনার ক্ষেত্রেও বসাতে পারবো, ঘটনার ক্ষেত্রেও বসাতে পারবো। ঘটনার আগে সিন্স বসে কিভাবে? এই যে দেখো লিখলাম হি হ্যাজ বিন ওয়ার্কিং here dash his father died. এখন এই যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ, সে এখানে কাজ করতেছে তার বাবার মৃত্যুর পর থেকে, আফটার হিজ ফাদার ডাইডও হয়। আবার এই জায়গাটা কিন্তু তুমি চাইলে সিন্স বসাতে পারো, সিন্স হিজ ফাদার ডাইড, এটা দুটো ভাবেই হয়, আফটার হিজ ফাদার ডাইড অথবা সিন্স হিজ ফাদার ডাইড। আমি বলবো যে এই ক্ষেত্রে সিন্স বসানোটাই বেশি ভালো, তাই আমরা চেষ্টা করব সিন্সটা এইভাবে বসিয়ে নিতে। তো এই পরবর্তী এটা শুরু করা যাক। আমরা জাস্ট এখন বোর্ডটা মুছে দিব, বোর্ডটা মুছে দিয়ে পরবর্তী সেন্টেন্সটা শুরু করে ফেলতেছি। এইবার আসো আমি একটু পরবর্তী নিয়মে যাই। পরবর্তী নিয়মটা কেমন? পরবর্তী নিয়মটা দিব এবার উইথ দিয়ে এবং তার সাথে হচ্ছে গিয়ে এগেইনস্ট ব্যবহার করব। তার ফার্স্টে উইথটা আমরা কি ব্যবহার করব? সাথে, সাথে। আবার এইখানে উইথের আরেকটা অর্থ দিব হচ্ছে দ্বারা বা দিয়ে। তো উইথের ক্ষেত্রে এইটা বোঝানোর পরে একটু এগেইনস্টের ব্যাপারে আসবো যাতে করে তোমরা ইজিলি বুঝতে পারো, ঠিক আছে? উইথ অর্থ সাথে, এটা সবাই জানে। যেমনটা ধরো আই এম উইথ ইউ ড্যাশ ইউ, আমি তোমার সাথে আছি। তুমি চাইলে কি করতে পারো?
তুমি চাইলে এখানে উইথও বসাতে পারো, আবার যদি ধরো যে এইখানে তুমি কোনো কিছুর বিপক্ষে বোঝাবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এগেইনস্ট বসাতে পারো। এগেইনস্ট কথার অর্থ হচ্ছে ডিরেক্ট বিপক্ষে। ওকে, এগেইনস্ট কথার অর্থ হচ্ছে বিপক্ষে। তার মানে এটা যদি ধরে করো, তাহলে আমি এখানে লিখতে পারি বাংলাদেশ is playing dash সাউথ আফ্রিকা। বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে খেলছে। পক্ষে তো আর খেলবে না, পক্ষে তো খেলা সম্ভব না, এই মানে ক্রিকেট বলো বা ফুটবল বলো। তাহলে আমাদের কি করতে হবে স্যার, আমাদের সুন্দরভাবে এখানে এগেইনস্ট কথাটা বসিয়ে দিতে হবে। এইটা হচ্ছে জাস্ট বেসিক প্রিপোজিশন যেটা এসিসি লেভেলে লাগে। এবার আসো আমরা এই দুইটা ব্যবহারকে একটু মার্ক করে নেই, কারণ একটা পক্ষে আর একটা বিপক্ষে বুঝিয়েছে। এইবার আমরা উইথের কথাটাও মার্ক করে নেই। উইথ এবং তার সাথে আমরা বসাবো হচ্ছে গিয়ে বাইয়ের ব্যবহার। এই দুইটার মধ্যে কিন্তু আবার একটু সিমিলারিটি আছে, আমি সিমিলারিটিটা বুঝিয়ে দিচ্ছি। যেমন উইথ অর্থ দ্বারা বা দিয়ে, ঠিক আছে, এইটার মানে হচ্ছে গিয়ে কোনো উপকরণ দ্বারা, কোনো উপকরণ দিয়ে বা দ্বারা কিছু করা বোঝালে, কোনো উপকরণ দিয়ে কিছু করা বোঝালে, আর ব্যক্তি দ্বারা কিছু করা বোঝালে। যেমন সহজ একটা সেন্টেন্সেই আসি। সহজ সেন্টেন্সটা কি, ধরো এখানে আমি লিখলাম রাইস ইজ ইটেন, এরপরে দিলাম হচ্ছে ড্যাশ মি, এখানে মি লিখলাম। এই যে খাওয়াটা, খাওয়ার কাজটা কার দ্বারা করা হয়েছে, তোমার দ্বারা করা হয়েছে। আর তোমার দ্বারা যদি করা হয় তাহলে এখানে কিন্তু বসে যাবে হচ্ছে বাই, নাকি? কিন্তু তুমি যদি এখন কোনো উপকরণ দিয়ে কাজ করো, ঠিক আছে, মনে করো যে তুমি মাটি খনন করলা, হ্যাঁ, তাহলে আমি এখানে দিলাম কি, ডিগ দ্য সয়েল, মাটি খনন করলা, ড্যাশ স্পেডস, কোদাল দিয়ে। এখন তুমি কি করতেছো, তুমি কোদালের মানে কি কোদাল বা ওই উপকরণটা দিয়ে কোনো কিছু করতেছো, তাহলে তোমার এখানে কি করতে হবে, তোমার এখানে যেহেতু এটা একটা উপকরণ, স্পেড কোনো একটা উপকরণ বুঝিয়েছে, তাই তোমাকে এখানে দিতে হবে হচ্ছে উইথ। ব্যাপারটা ক্লিয়ার আশা করি। এখন ভারী কিছু এবং হালকা কিছু বোঝাতেও কিন্তু বাই এবং উইথ ব্যবহৃত হয়, ঠিক আছে। যেমনটা ধরো এই যে ভারী কোনো কিছু দ্বারা কোনো কিছু হওয়া বোঝালে সেই ক্ষেত্রে বসে হচ্ছে বাই, আর হালকা কোনো কিছু দ্বারা, হালকা কোনো কিছু দ্বারা কোনো কিছু হওয়া বোঝালে সেই ক্ষেত্রে বসে হচ্ছে উইথ। যেমনটা দেখো, ভারীটা তো আমরা ইতিমধ্যে বুঝে গেছি, ভারীটা কারণ মানুষ ভারী হইতেই পারে, মানুষ ভারী হয়, তাই না? তাহলে আমরা একটু এই হালকা কোনো কিছু দিয়ে করি। যেমন দ্য স্কাই ইজ কাভার্ড ড্যাশ ক্লাউডস। এখন ক্লাউড কি, হালকা, এটা দ্বারা কি করা হয়েছে, এটা দ্বারা কোনো কিছুকে ঢাকা হয়েছে, তাই না? তার মানে এরকমটা যদি বোঝায়, এবং ক্লাউড যেহেতু হালকা তাই এখানে হয়ে যাচ্ছে উইথ। এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে।
তো আমাদের উইথ এবং বা এগেইনস্ট, উইথের সাথে এবং বাইয়ের যে পার্থক্যটা আছে এই পার্থক্যটা আমরা ইতিমধ্যে করে ফেললাম, তাই না? এই পার্থক্যটা আমরা করে ফেললাম। এইবার আসো কিছু ব্যবহার, যেই ব্যবহারগুলো তোমাদেরকে না দেখিয়ে দিলেই না। এবার আমরা আসবো বিফোর আর আফটারের ব্যবহারে, তারপরে আস্তে আস্তে বাকিটুকু করে ফেলবো। তো চলো ফার্স্টে বিফোরের ব্যবহারটা দেখে নেই। বিফোরের তো তোমরা সবাই জানো, বিফোরের অর্থ হচ্ছে আগে, এবং তার সাথে আফটার এর কথার অর্থ হচ্ছে পরে, তাই না? বিফোর আগে, আফটার পরে, এটার ব্যাপারে আমরা সবাই জানি। আর এটা নিয়ে আমাদের মনে হয় না কোনো প্রবলেম আছে, তোমরা খুব ভালো করে জানো, ঠিক আছে? বিফোর আফটার যে শুধুমাত্র টেন্সের ক্ষেত্রেও বসে তা না, টেন্স ছাড়াও বসতে পারে। টেন্স ছাড়াও বিফোর বা আফটারের ব্যবহার আছে। আমি একটা ব্যবহার দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে টেন্স সহ। টেন্স মানে কি? টেন্সে আমি তোমাদেরকে একটা ব্যবহার দেখাই, তোমরা খুব ভালো করে জানবে। যেমন এই ব্যবহারটা তোমরা সবাই পড়েছো, দ্য পেশেন্ট had died dash the doctor came। আর এটাও তোমরা জানো, the patient died dash the doctor had come। তাই না? আমি দুইটাই জানি। কিভাবে জানি? কারণ আমরা এটা টেন্সে করেছিলাম। মনে রাখবে, এই যে হ্যাড ডাইড দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর এটা কি? কেম। এই কেমের কারণে এখানে হয়ে গিয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু যখন তুমি আফটারের ব্যবহারে যাবে, তখন এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কারণ ভার্বের পাস্ট ফর্ম আছে। আর এইটুকু হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট, তাই না? যখন বিফোরে করি তখন বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। আফটার দিয়ে করলে আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। ব্যাপারটা হচ্ছে এমন। এটা টেন্স দিয়ে আমরা করেছি অনেকবার, তাই না? টেন্স দিয়ে যদি করে থাকি তাহলে এটা ফার্স্টের অ্যান্সার হচ্ছে বিফোর, এবং পরেরটার অ্যান্সার হচ্ছে গিয়ে আফটার। এইটা নিয়ে মনে হয় না আমাদের কোনো সন্দেহ আছে এবং কোনো ধরনের সমস্যাও আছে। তো আমরা একটু চলে যাব এই টেন্সের বাহিরে কিভাবে আমরা করতে পারি। টেন্স এর বাহিরে কিভাবে করা যায়? টেন্সের বাহিরে করতে সাধারণত কোনো সূত্র লাগে না, মানে সূত্রটা এমন, সূত্র লাগে না তো, মানে এটাই তো বললাম। তাহলে দেখো, আই লিভড হেয়ার ড্যাশ 2004। 2004-এর আগে আমি এখানে থাকতাম, এরকমটা বোঝালো, ঠিক আছে? 2004-এর আগে। তাহলে তুমি কি করো ভাই? তুমি এইখানে দিতে পারো তখন বিফোর। যদি এমনটা বোঝে তাহলে সেই ক্ষেত্রে দিতে পারো বিফোর, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তারপরে কি করতে পারো? আফটারের ক্ষেত্রে কি করবে? আফটারের ক্ষেত্রে এখানে দিবে এইভাবে, I have met you, আমি তোমার সাথে দেখা করেছি ড্যাশ completing my work।
আমার কাজটা সম্পন্ন করে, করার পর, অ্যাকচুয়ালি করার পর বলছে, না করে আমি তোমার সাথে দেখা করতে পারি নাই। অথবা এমনও দিতে পারো, বিফোরও দিতে পারো, কোনো সমস্যা নাই, যে বিফোরও বসে আফটারও বসে। তো ধরলাম তোমার সাথে কাজ শেষ করার মানে কি, আমার কাজ শেষ করার পর তোমার সাথে আমি দেখা করেছি, এইটা ধরে যদি করি তাহলে এইটার অ্যান্সার আসে হচ্ছে আফটার। ওকে, এটার অ্যান্সার আসে হচ্ছে আফটার। তো এই হচ্ছে গিয়ে আমাদের বিফোর এবং আফটারের যে ব্যবহারটা ছিল সেইটা। এবং তারপরে আমি একটু যাব অন্য নিয়মটায়, যে নিয়মটা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব। আসো এবার, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে অফ। অফ আর অফ, অফ কি আর অফ কি, ঠিক আছে? বাংলায় কোনো কথার সাথে র বা এর বসানো, র বা এর বসানোটাই হচ্ছে গিয়ে প্রিপোজিশন অফ। কিভাবে দেখো, যেমন এখানে আমি লিখলাম হচ্ছে এইভাবে, দ্য মাজার ড্যাশ শাহ আলী। তার মানে কি বোঝা যাচ্ছে, দ্য মাজার ড্যাশ শাহ আলী, মানে শাহ আলীর মাজার, আলীর র আসে, শাহ আলীর মাজার মানে র আসে, আর যখন র আসবে তখন কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কি এখানে দিস ইজ দ্য বেড অফ মাইন, এইটা আমার বেড বা এইটা আমার বিছানা, ঠিক আছে? তারপরে কি দিস ইজ দ্য টেবিল অফ মাইন, এই মানে এটা আমার টেবিল, মানে কি এই টেবিলটা আমার, র আসে, যে কথার সাথে র আসবে সেই কথাগুলো সাধারণত কি হয়ে থাকে, প্রিপোজিশন অফ হয়ে থাকে, ঠিক আছে? র বা এর থাকা মানে প্রিপোজিশন অফ, এটা বুঝে নিতে হবে। এবার আসো অফ। অফটা কি, বিচ্ছিন্ন করা। অফের অ্যাকচুয়াল কথার অর্থ হচ্ছে গিয়ে বিচ্ছিন্ন করা, ঠিক আছে? দিলাম বিচ্ছিন্ন করা। তো এখন এই যে বিচ্ছিন্ন করা বোঝাইতেছে, যেমন এখানে আমি লিখি টার্ন দ্য লাইট ড্যাশ। তুমি এখানে কি বসাতে পারো, অন বসাতে পারো, অফও বসাতে পারো। তা তুমি কি করলা, তোমার বললো হচ্ছে লাইটটা অফ করতে, তাহলে আমি কি করলাম, টার্ন দ্য লাইট অফ, টার্ন দ্য লাইট অফ। ওকে, এই অফ মানেই হচ্ছে বিচ্ছিন্ন করা, কাট অফ কেটে ফেলা, ঠিক আছে? শো অফ দেখানো, দেখায় শেষ করে ফেলা, দেখানোর পরে বিচ্ছিন্ন একবারে। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। এইবার একটু আসি আন্ডারের ব্যবহারে। আন্ডার, তোমরা আন্ডার অর্থ জানো নিচে, তাই না? আন্ডারের আরেকটা অর্থ আছে যার অর্থ হচ্ছে গিয়ে আওতাধীন, আওতাধীন অথবা অধীনে, আওতাধীন বা অধীন এটার অর্থ। যেমন দেখো এখানে আমি লিখলাম দিস বিল্ডিং ইজ ড্যাশ কনস্ট্রাকশন, দিস বিল্ডিং ইজ ড্যাশ কনস্ট্রাকশন, এই বিল্ডিংটা নির্মাণাধীন, নির্মাণের অধীন মানে নির্মাণাধীন, এরকমও যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি এখানে দিতে পারো আন্ডার। আন্ডার, ক্লিয়ার? আন্ডার বলছি, রটা উচ্চারণ করি নেই বিকজ অফ সাধারণত কথা বলতে গেলে এই লাস্টে আর থাকলে সেটা উচ্চারিত হয় না। ওকে, তো আন্ডার গেল।
এরপরে আসো একটু তোমাদেরকে অন অ্যাবোভ এই কথাগুলোর মধ্যে একটু পার্থক্য বোঝাই। অন বা অ্যাবোভ, হ্যাঁ। তো এই যে অন লিখলাম, তুমি জানো অনের ব্যবহারটা, তাই না? লাগালাগি অবস্থায় উপরে, অন মানে হচ্ছে লাগালাগি অবস্থায় উপরে। এই যে লাগালাগি অবস্থায় উপরে বোঝালে অন বসে, আর অ্যাবোভটা হচ্ছে শূন্যে থাকা অবস্থায় উপরে। এই দুটা ব্যবহার আবার একে অপরের থেকে আলাদা। একটা লাগালাগি অবস্থার উপরে, একটা হচ্ছে শূন্য থাকা অবস্থায় উপরে। ঠিক আছে, এবার দেখো, যেমন তুমি অলরেডি জানো, এইভাবে লিখলাম, দ্য পিকচার ইজ ড্যাশ দ্য ওয়াল। পিকচারটা কোথায়, ছবিটা কোথায়? দেয়ালের সাথে টানানো। দেয়ালের সাথে টানানো বোঝায়, কিন্তু এটা কিন্তু দেয়ালের সাথে লেগে আছে, এটা বুঝতে হবে। দেয়ালের সাথে লেগে আছে, আর লেগে থাকাটা বুঝাইলে কি হচ্ছে, এখানে প্রিপোজিশন অন বসে যাচ্ছে। কিন্তু তুমি যদি এখন এইভাবে বলো যে বার্ডস আর ফ্লাইং, বার্ডস আর ফ্লাইং ড্যাশ মাই হেড, বার্ডস আর ফ্লাইং ড্যাশ মাই হেড। পাখিরা উঠছে আমার মাথার উপর দিয়ে, তাই না? মাথার সাথে তো লেগে উঠতেছে না, তার মানে মাথার উপর দিয়ে উঠতেছে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে বসাইতে হবে অ্যাবভ মাই হেড। ব্যাপারটা কি বোঝা গেছে? অ্যাবভ মাই হেড। এই গেল হচ্ছে আমাদের অ্যাবভের ব্যবহার এবং অনের ব্যবহার। এইটা একে অপরের সাথে একটু আলাদা, মানে থেকে আলাদা। তাই আমি এই দুইটাকে একটু মার্ক করে দিলাম, যাতে করে তোমরা খুব ইজিলি বুঝতে পারো। এইপরে চলো আরও কিছু ব্যবহার এখন আমরা দেখব। এইটা দেখার পরে ইনশাল্লাহ আমাদের আজকে প্রিপোজিশনের ক্লাস শেষ হয়ে যাবে। তো এই ব্যবহারটুকু আমরা একটু দেখে নিই যে কি করতে হবে। আসো এবার, আমরা সাধারণত আপন নিয়ে একটু ভয় পাই। আপন কখন কোথায় বসবে, তাই না? আমি তোমাদেরকে বলি, সাধারণত চারটা ক্ষেত্রে আপন বসে। একটা হচ্ছে ওয়ান্স আপন, একটা হচ্ছে ওয়ান্স আপন, লিখে দিই, এভাবেই লিখি। ওয়ান্স আপন এ কথার অর্থ হচ্ছে একদা বা এক সময়, একদা বা এক সময়। ঠিক আছে, তারপরেটা হচ্ছে টেল আপন। টেল আপন কথার অর্থ হচ্ছে ক্ষতি করা, ক্ষতি করা। এরপরে চলো আমার পরেরটায় যাই, সেটা হচ্ছে হিট আপন। এই কথার অর্থ হচ্ছে হঠাৎ বুদ্ধি আসা, হঠাৎ বুদ্ধি উদয় হওয়া বা আসা। ওকে, আর লাস্টেরটা হচ্ছে লুক ডাউন আপন। এটার মানে কি জানো? এইটার মানে হচ্ছে লুক ডাউন আপন মানে হেয় করা বা ছোট করা, হেয় করা বা ছোট করা। এই হচ্ছে ব্যাপার। এইগুলো সাধারণত আপনের বেলায় আসে, আপন, তাই না? তার আগে একটু বলে দেই, এটা তো আমরা শিখলাম আপনের ব্যবহার। এখন তোমাদেরকে গত ক্লাসে আমি শিখিয়েছিলাম
যে পাবলিক ট্রান্সপোর্টে উঠতে গেলে অন, প্রাইভেট ট্রান্সপোর্টে ইন, পাবলিক ট্রান্সপোর্ট থেকে বাহির হইলে হচ্ছে অফ, আর মানে প্রাইভেট ট্রান্সপোর্ট থেকে আউট অফ বের হইলে আর, পাবলিক ট্রান্সপোর্ট থেকে অফ। এখন যদি পাবলিক মানে কোথা দিয়ে এসেছো, মানে কিসে করে এসেছো, কিসে করে এসেছো, হ্যাঁ, এটা যদি বোঝায় যে কিসে করে এসেছো, এটা যদি বোঝায় তাহলে তোমাকে লিখতে হবে হচ্ছে বাই, এরপরে দিতে হবে হচ্ছে ট্রান্সপোর্টের নেম, ট্রান্সপোর্ট নেম, ঠিক আছে। এখন তুমি ধরো তোমাকে জিজ্ঞেস করলো কেউ যে তুমি কিসে করে এসেছো, বললা কি আই কেম হেয়ার বাই প্লেন, আই কেম হেয়ার বাই বাস, আই হ্যাভ, অথবা আই হ্যাভ কাম হেয়ার বাই ট্রেন, আই হ্যাভ কাম হেয়ার বাই রিক্সা, এই হচ্ছে ব্যাপার। তখন তোমাকে এই জিনিসটা করতে হবে। কথাটা কি বোঝা গেছে? আশা করি তোমাদের যতগুলো প্রিপোজিশন ছিল বা যে প্রিপোজিশনগুলো তোমাদের দরকার ছিল সেই প্রিপোজিশনগুলো আমি করাতে পেরেছি। আমার মনে হয় না এর বাইরে তুমি আর এক্সট্রা কোনো প্রিপোজিশন পাবে। তারপরে যদি প্রয়োজন পড়ে এক্সট্রা প্রিপোজিশন দেওয়ার, আমি তোমাদেরকে অবশ্যই এক্সট্রা প্রিপোজিশন দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।